মূল দলের সমস্ত তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি তাদেরকে যার যার যোগ্যতা অনুযায়ী তাদেরকে আপনাদের মূল দলের সম্পৃক্ততা করে তাতে আমাদের দল আরো বেশি গাম্ভীর্যপূর্ণ হবে, আরো বেশি হবে, আমরা আরো বেশি এই দলের জন্য আমরা আরো বেশি করে সমাবেশ করতে পারবো। সকলকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক বাবু এসকানন্দ সাহাকে। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা বিএনপি। যশোর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যশোর শাখার উদ্যোগে আজকে আয়োজিত এই কর্মী সভার সম্মানিত সভাপতি বর্ধমান অ্যাডভোকেট দেবাশিস দাস, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক নার্গিস বেগম, বিশেষ অতিথি সাবু, প্রধান বক্তা মহাসচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদ সহ এখানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আজকের এই কর্মী সভায় আসা বিভিন্ন পর্যায়ের আমাদের দাদা এবং দিদিরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে সমাবেশ শুভেচ্ছা। আসলে আমরা জানেন যে আমরা দীর্ঘ একটি সময় একটি সরকারের অধীনে দীর্ঘ সময় পার করেছে। গত আগস্টে স্বৈরাচার মুক্ত হয়েছে, তারপরে বাংলাদেশে একটি নানাবিধ অবস্থা বিরাজ করছে। আপনারা আমার পূর্ববর্তী বক্তারাই বলেছেন যে 5ই আগস্টের পরে আপনাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যশোরে আমাদের নেতা জনাব ইসলাম আমরা আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো। ওনাদের এক বক্তা প্রথমে বলেছেন যে এখানে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটা সবার। যেমন রাষ্ট্র সবার, তেমন আমরা সবাই বাংলাদেশি। যে যে ধর্মের ধরি না কেন, এই দেশটাকে আমাদের সবাই মিলে করতে হবে। আজকে এই যে সময়, এই সময়ে সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতার মধ্যে যে ঐক্য, আপনারা যারা বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছেন তাদের মধ্যেও আমাদের সাথে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে দেশটা করতে হবে এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তাদেরকে রুখে দিতে হবে। আপনাদের সকলের কাছে সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মী সভার সফলতা কামনা করে, সময় যেহেতু কম, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো, বিশেষ প্রধান বক্তার বক্তব্য শুনবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী, আজকের এই কর্মী সম্মেলনে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট সৈয়দ শামিরুল্লাহ সাহেব। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টে আছি, আলোচনা আছি কর্মী সভায়। সম্মানিত সভাপতি, যশোরের বিশিষ্ট আইনজীবী
দেবাশিস দাস। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় সম্মানিত শ্রদ্ধাভাজন অধ্যাপিকা নাইমা বেগম, উপস্থিত আপনাদের সকলের মহাসচিব SA তরুণদের সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে এই কর্মী সভায় উপস্থিত ভাই ও বোনেরা, সকলকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা। আজকে অনেকদিন পরে হলেও এর আগেও বোধহয় আরেকটি সভা হয়েছে, আজকে বোধহয় আমার দ্বিতীয় সভা আমরা এখানে। আসলে আপনারা জানেন যে আজকে যে আমরা যারা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বাস করি, কিন্তু আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায় বিশেষ করে তাদের ব্যাপারে একটা ভিন্ন ধারণা সৃষ্টি করার একটা প্রয়াস করছে। আপনারা দেখবেন যে বাংলাদেশে ইতিমধ্যেই আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে, বড় বড় স্কন নামে তারা আজকে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করার, তাদের বিভিন্ন দাবি দাবাকে সামনে ইসলামের নামে আজকে সংগঠিত করেছে। আবার আপনারা দেখবেন যে বাংলাদেশের মধ্যে একটি বিভাজন, এর ভিত্তিতে নিজেদের মধ্যে অনৈক্য। আমরা সবাই বাংলাদেশের মানুষ, যেটা শহীদ জিয়া রহমান আমাদেরকে পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি, সেইখানে বিভাজন সৃষ্টি করার জন্য আজকে আপনারা জানেন যে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আরেকটু ভিন্নতা রয়েছে, সেই কারণে আপনার এখনকার প্রেক্ষাপটে আরো এই নির্বাচনটাকে তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মধ্যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেটাকে দ্বিখণ্ডিত করা, সেটাকে খণ্ডিত করা, সেটার মধ্যে বিভাজন করার একটা প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একই সময় রমজান মাস হয়েছে, আমাদের তারাবি হয়েছে, আমরা দেখেছি দুর্গা পুজো হয়েছে। সবাই আমরা সহ অবস্থানে একে অপরের সহযোগিতার মধ্যে দিয়ে প্রত্যেকের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে যে দায়িত্ব পালন করা, সেটা আমাদের মধ্যে কিন্তু পাচ্ছিল। আমরা কিন্তু প্রমাণ করেছি, আমরা দেখেছি অনেক রাষ্ট্রে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে নিজেদের মধ্যে বিভাজন, অনেক বিভেদ, সংঘর্ষ, লড়াই তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে আপনারা জানেন যে আমরা এখানে সর্বস্তরের মানুষ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করি। আমরা যখন জানলাম পাবলিক মসজিদের ঘটনা, তখন আমরা কিন্তু এইখানে যশোরে আমাদের প্রিয় নেতা যারা তৈরি করেছিলাম, সে সময় আপনার রাত্রে আমরা পার হয়েছি, যদিও কোনো ঘটনা, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মানুষরা সংখ্যায় কম আছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা সেটা ধারণ করি। এবং আমি মনে করি প্রত্যেকটা ধর্মেরই আদর্শ কিন্তু ভালো আদর্শ। আমরা এক একজন এক এক ধর্ম অবলম্বন করতে পারি, একজন ধর্ম ধারণ করতে পারি, কিন্তু প্রত্যেক ধর্মই কখনোই বলে না চুরি করো, কখনোই বলে না খুন করো, কখনোই বলে না ডাকাতি করো। সব ধর্মই ভালো কাজকে সমর্থন করে, ভালো কাজ করতে পারে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এই যে বিভাজনের যে রেখাপাত করছে, আমরা তৈরি করা হচ্ছে। আজকে দেখেন আপনি যারা এখানে বসে আছেন, সবাই বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশে কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আছে? কিন্তু আমরা যখন দেখি একটা টেলিভিশনে, বিশেষ টেলিভিশনে, যেখানে তারা নিরাপত্তা পাচ্ছেন, তখন আমরা আসলে আহত। তার মানে হচ্ছে যে আপনার আমার মধ্যে যে ঐক্য আছে, সেই ঐক্যটাকে বিভাজন করার জন্য একটা ষড়যন্ত্র চলছে তৈরি করতে। সেই জন্য আমি আজকে মনে করি যে আপনাদের যে সংগঠন, এই সংগঠন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আমরা সকল ধর্ম বর্ণের মানুষরা আমরা এক এবং অভিন্ন, আমরা সকলেই বাংলাদেশি। আমরা শহীদ জিয়া রহমানের যে দর্শন, সেই বাংলাদেশি চেতনাকে ধারণ করে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। আমি মনে করি আপনারা যেখানে এখানে আছেন, আমরা অনেকেই বলেছেন যে কিছু আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অনেক লোক আছে, সব লোক তো আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোক শুধু শাসক দলের দালালি করেছে, তারা আমাদের লোকও করেছে, এটা কোনো পার্থক্য নেই। ম্যান টু ম্যান ভ্যালি করে কিছু লোক পরে তারা, কিন্তু আমি তারপরে মনে করি আমরা পার্টি আপনাদের প্রতি যথেষ্ট সম্মান এবং আপনাদের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করবো। 5ই আগস্টের পরে আপনারাই নিশ্চয়ই করেছেন, আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি
কিছু হয়নি, তারপর আমরা মনে করছি নিশ্চিত তাদের নিরাপত্তা দিতে হবে। সেই কারণে আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব ইসলাম আমিন, আমাদের যিনি অধ্যাপিকা নগিন বেগম আমাদেরকে সাজেস্ট করেছে মাঠে থাকো, মাঠে থেকে সকলের নিরাপত্তা নিশ্চিত করো। সেটা আমরা দায়িত্ব কতটুকু পালন করেছি, বিবেচনা বিচারের দায়িত্ব আপনাদের প্রতি। তবে আমরা মনে করি আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আমরা সবাই এক এবং অভিন্ন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ দিতে চাই। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহরুল মহাসামুকে। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ, সঞ্চালনা করছি, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, শুধু একটি কথা বলতে চাই। আজকে যিনি সভাপতিত্ব করছেন আপনারা সকলে চেনেন, প্রখ্যাত আইনজীবী হিসাবে যিনি খ্যাতি অর্জন করেছেন অ্যাডভোকেট দেবাশিস দাস। তার আহ্বানে আমি নির্মল কুমার বীর, আমি এবং সুদীপ্ত কুমার ঘোষ সহ যারা আপনাদেরকে আহ্বান করেছি, এই আহ্বানে যারা সাড়া দিয়েছেন, আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের বিগত দিনের ন্যায় যেরকম পাশে ছিলাম, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। আপনারা আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য দিবেন, আমরা আমাদের ভালোবাসা আপনাদের জন্য উজাড় করে দিব। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংগ্রামী মহাসচিব বাবু এস.এন. তরুণ দেব। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি দেবাশিস দাস, চেয়ারম্যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। আমি আমার ম্যাডামকে আমি গর্বিত এই কারণেই, উনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তারপরে একটা বড় পরিচয় হচ্ছে আমি আমার রাজনীতির জীবনে আমি ছাত্রদল 8টা কেন্দ্রীয় কমিটির নেতা ছিলাম। আমি 17 বিদায়ী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমার সৌভাগ্য হয়েছে আমি জনাব তরিকুল ইসলামের সরাসরি আপনারা জানেন 2014 এবং 15 আন্দোলনে জনাব তরিকুল ইসলাম বাংলাদেশের সরকারের পতনের জন্য উনি যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, সারা বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন, তার একটা বিপুল অংশ ছিল। আমি তার সাথে কাজ করতে সুযোগ পেয়েছি, আমি গর্বিত। আজকে সে আমার ম্যাডামের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং নার্গিস বেগম, আমার তার বাসায় যেতে অনুমতি লাগতো না। ম্যাডামের অবশ্যই মনে আছে, আমার সাথে বাসার প্রচুর যোগাযোগ নেই। আর অরিন্দ আঙ্কেল হচ্ছে মানে ওনাকে আঙ্কেল বলি, কোথায় গিয়ে জন্য মনে হয় উনি আমার আপন হাতি জামা কাকা, আমাকে সে কাকা বলে, কিন্তু আমার কিন্তু তুমি বলে না, বয়সে আমার থেকে 2 বছরের বড়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে ছাত্র রাজনীতি করেছি। যাই হোক, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট সৈয়দ সাবুল ভাই, উপস্থিত আছেন জনাব দেওয়ার হোসেন সাবুল ভাই, প্রবল ভাই, উপস্থিত আছেন আমাদের কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস মাহমুদ সাহা, উপস্থিত আছেন কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অশোক টুডু, উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব নির্মল বীর, উপস্থিত আছেন কল্যাণ ফ্রন্টের সদস্য আমাদের ঝিনাইদহ থেকে এসছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ম্যাডাম যেহেতু সিনিয়র পার্সন, আমি তার কাছ থেকে সময় দিব, কারণ হচ্ছে আমরা এখানে এসেছি আমাদের কিছু কাজ করার জন্য, আমাদের কিছু পরিকল্পনা আছে। এই পরিকল্পনা আমাদের জাতীয়তাবাদী দলের নয়, এই পরিকল্পনা হচ্ছে আপনাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়। আপনাদের এই কথাগুলো বুঝতে হবে, জানতে হবে, কারণ এই মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাবার জন্ম এই মাটিতে, আপনার মামার জন্ম এই মাটিতে, আপনার মায়ের জন্ম এই মাটিতে। আমাদেরকে কোনো গোষ্ঠীকে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, এই নির্দেশ হচ্ছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের। এই কারণে আমরা এক প্রান্ত থেকে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত
ঘুরে বেড়াচ্ছি, কারণ কাদের কারণে? আপনাদের কারণে। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করবো বা কিছু কথা বলবো, আপনাদের যদি কথা জানার থেকে বা প্রশ্ন করতে চান আপনি করতে পারেন, এবং সিনিয়র পার্সন আছে বিশিষ্ট শিক্ষাবিদ, আপনি বলতে পারেন। এদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, 1970 সালে দেশে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে 40-এর শতকে, এদেশে 70-এ নির্বাচন হয়েছে। আপনারা বলেন তো বাংলাদেশে আওয়ামী লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ আসলো, একজন হিন্দু নেতার নাম আপনারা বলতে পারবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ করতো হিন্দু? আমি অনেক নেতাকে জিজ্ঞাসা করেছি, করতে পারেন, হ্যাঁ ওরা একজন আছে, ভদ্রলোক ছিলেন বিনয় কৃষ্ণ সেন, উনি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন। তাহলে আমরা কেন ৭৩ সালের নির্বাচন এত স্বাধীনতার পরে আমরা কেন বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের খ্রিস্টানরা, বাংলাদেশের বৌদ্ধরা কেন আমরা আওয়ামী লীগকে ভোট দিই? এটা আপনাদেরকে জানা উচিত। কোন আদর্শিক জায়গা কিন্তু নেই, কোনো আদর্শিক জায়গা নেই। আপনাদের প্রশ্ন করলে আপনি বলতে পারেন আদর্শিক জায়গা হচ্ছে, কোনো আদর্শিক জায়গা না, একটা ইমোশনাল জায়গা আছে, আবেগীয় জায়গা। অর্থাৎ এদেশে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন বাংলাদেশের হিন্দুরা, বৌদ্ধরা, মুসলমান, খ্রিস্টান সকল একযোগে আমরা ভারতে গিয়ে আশ্রয় পেয়েছিলাম, ঠিক কিনা বলেছেন? শত শত শরণার্থীরা, লক্ষ লক্ষ শরণার্থীরা ওখানে গিয়েছে, হাজার হাজার জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা হয়েছে, তাদের খাবার কিনে দিয়েছে ইন্ডিয়ার সরকার, অর্থাৎ ইন্ডিয়ান সরকার। তাদের স্বাস্থ্য ব্যবস্থা কে দিয়েছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাদের নিরাপত্তা কে দিয়েছে? ইন্ডিয়ার সরকার। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ আমরা এদেশে শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু ৭৩ সালের নির্বাচন যখন হয় তখন বাংলাদেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুসলমান এক দেশ, একযোগে কিন্তু আমরা আওয়ামী লীগ ভোট দিয়েছি। সত্য কিনা বলেন? আচ্ছা, ৭৩ সালের যখন দেশের নির্বাচন হলো, আপনারা কি জানেন যে ৭৩ সালে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে ৭৩ থেকে ৭৫ এই ৩ বছরে ২১,০০০ বিঘা জমি আওয়ামী লীগের দখলে। আমি এখানে যশোর দাঁড়িয়ে বলছি, আমি একটা সংগঠনের মহাসচিব, আমার এখানে ম্যাডাম আছেন, অনেক রকম আছেন। আপনারা যদি কেউ বলতে পারেন যে যশোরে ১০০ জমি বিএনপির কোন রাজার কাছে আছে, আমি এখানে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সেই জমি আপনাদের ফেরত দিতে হবে। ম্যাডাম বললেন অমূল্য অমূল্য ২১,০০০ বিঘা জমি আওয়ামী লীগের দখলে। এবার আসেন, ইন্দিরা গান্ধী দীক্ষা গুরু ছিলেন মা আনন্দময়ী, আপনারা অনেকেই জানেন। উনি রমনা মন্দিরে পড়ি ছিলেন, ওনার বাড়ি বসত ব্রাহ্মণবাড়িয়া। উনি একটা নির্দেশ দিয়েছিল, আপনারা জানেন যে ৭৩ সালে শেখ মুজিবুর রহমান রমনা মন্দিরকে ফিরে হয়েছেন। ইন্দিরা গান্ধী বলার পরেও সে মন্দিরকে কিন্তু ফিরত দেওয়া হয়। তখন কি বলেছিল জানেন? আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বলেছিল যে রমনা মন্দিরে কালী পূজা করার দরকার নাই, প্রস্তাবনায় কালী মন্দিরে পূজা করো। আপনারা কি ইতিহাসটা জানেন? জানেন না। ২০০১ সালে এবং খালেদা জিয়া ক্ষমতা আসার পরে উনি ১ তারিখে দেশে নির্বাচন হয়েছে, ১২ সালে ১২ তারিখ উনি শপথ নিয়েছেন, ২৪ তারিখে দুর্গা পূজা ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে রমনা মন্দিরটি ফিরিয়ে দেন। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আমার সাথে খুশি হলেন এই মন্দিরটি নবগ্রামে ছিল জনাব জহিরুল ইসলাম, নেতৃত্বে ছিল বাবু মহেশ্বর রায়। ওই মন্দিরের প্রথম মাটি কিন্তু আমি মাথায় দিয়ে মন্দির তৈরি করেছিলাম। আজকে এখানে থেকে দেখবেন বিশাল স্থাপনা। এটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে আসলেন। উনি কাজ করার বেশি কিছু সুযোগ পাননি, মাত্র ৪.৫ বছর। নির্মমভাবে শেখ মুজিবুর রহমান নৃশংসভাবে সকল পরিবারের সকল সদস্যকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে, আমি যতটুকু জানি ১,০০,০০০ কিলোমিটার নিয়ে হেঁটেছেন। এবার বাংলাদেশের যে প্রান্তে যে অনেক মুরব্বী আছেন তারা বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার হ্যান্ডশেক করার অভিজ্ঞতা আছে। এটা বিরাট ইস্যু, এটা বিরাট। আমি কিন্তু চাই না। তিনি কি করলেন দেখেন, বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের পরে উনি ১ লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে উনি কিন্তু ঢাকা শহরে সমাবেশ করেছিলেন। কি কারণে সমাবেশ করেছিলেন? অর্থাৎ এদেশে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা
এই চেতনার বাইরে উনি আমাদেরকে রাখেন। উনি প্রথমেই বলতেন, স্বামীজি কথা বলতেন যে জীবন প্রেম করে যে জল, সেই জল শিখেছে ঈশ্বর। শহীদ রাষ্ট্রপতি জগন্নাথ সাহেবের কথা উনি অতুল প্রসাদ ছিলেন। কলকাতা থেকে বলতেন নানা ভাষা নানা পরিধান বিভেদের মাঝে যত বিনোদন হয়, আপনার যত বিভেদ হবে তত বিনোদের মেনু করবেন। পবিত্র প্রাণ থেকে বলতেন লা ইকরাহ ফিদ্দীন, অর্থাৎ ধর্ম যার যার, কিন্তু ধর্মের উপর শুধু জবরদস্তি করা যাবে না। অর্থাৎ বাংলাদেশের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার রক্ষা করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হবে, কাজ করতে হবে। সুস্থ রাষ্ট্রপতি জগন্নাথ উনি বেশি দিন কাজ করতে পারেনি। 2091 সালে আমার নেতৃত্বে শুরু বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। বাবরি মসজিদের যে ঘটনা, আমার পূর্ববর্তী বাংলা বলে গেলেন চমৎকার বলে গেলেন, বাবরি মসজিদের ঘটনা বাংলাদেশের সকল জায়গায় বিএনপির লোকজন বাংলাদেশ এবার আসে 1996 সালের নির্বাচনের আগে আপনারা কি আওয়ামী লীগের নেতৃত্ব দেখেছেন? আপনাদেরকে বলেছিল যদি হাতে করবি আর উন্নয়ন করে হিসাব করে বলছিল যে কি আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে অ্যাওয়ার্ডের প্রোগ্রাম ফেরত দিয়ে দেবে। আপনারা কি অ্যাওয়ার্ডের প্রোগ্রাম দিয়েছেন? সবচেয়ে দুঃখজনক সত্য জাতি শুনে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনাদের নির্বাচনী স্প্রেড ছিল যে হিন্দুদের সম্পত্তি ফেরত দিয়ে দেওয়ার জন্য, আপনি কি দেখবেন কেন? তখন তিনি বলছিলেন বাংলাদেশের হিন্দুদের এক পা বাংলাদেশে, এক পা ভারতে, আগে বাংলাদেশি হোক আমি বিবেচনা করি। আওয়ামী লীগের কাছে আমাদের অবস্থান ছিল এই জায়গায়। অথচ আপনারা জানেন যে বাংলাদেশের ৮৬টি আসন আমাদের হিন্দুদের উপর নির্ভর করে, আমাদের খ্রিস্টানদের উপর নির্ভর করে, আমাদের বৌদ্ধদের উপর নির্ভর করে ৮৬টি আসন, যার 90% জায়গা আওয়ামী লীগ পাচ্ছে। আপনারা যদি আওয়ামী লীগের ভোট না দেন, আমরা যদি ভোট না দেন, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট দাঁড়াতে পারবে না। আর আমরা তাহলে কেন আওয়ামী লীগের ভোট দিই? আওয়ামী লীগ বলতে পারে আমাদের পুরো জায়গায়, কারণ আমাদের অস্তিত্বের প্রশ্ন এখন এই দেশকে নিয়ে আপনারা ভাবতে হবে। আওয়ামী লীগ আগামী ২০ বছরের ক্ষমতা আসবে না, আগে আসতে পারে কিনা জানি না। উনি বলে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের দায়িত্ব নেবে কে? আরে ভাবতে হবে। বাপ যেরকম দেশটাকে নিজের মনে করছে, নিজের দেশকে নিরক্ষিত ক্ষমা করে না। প্রকৃতি খুব নির্মম, প্রকৃতি খুব নির্মম। অহংকার করেছিল শেখ মুজিব, বদল হয়েছে নির্মম ভাবে। অহংকার করেছে শেখ হাসিনা, চরম ভাবে আপনাদেরকে আমাদেরকে বিপদে ফেলে সে দেশের বাইরে চলে গেছে। আমাদেরকে এখন ভাববার সময় যে আমরা এই দেশে বসবাস করতে চাই। আমাদের জন্য প্রায় ভ্রমণ কি বলেছেন জানেন? তিনি কিন্তু প্রথমে বলে না যে আপনারা বাংলাদেশ জাতীয় দল করেন, আমাকে ভোট দেন, আমি ক্ষমতায় আসলে এটা করবো, উনি কিন্তু এটা বলে না। ওনার বক্তব্য হচ্ছে একটাই, আমার আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে শক্তিশালী করুন। আমি দেখেন 2001 আমাদের বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি ক্ষমতা আসছে। বিএনপি একটা চরম ভুল ছিল, চরম ভুল ছিল। আজকে 14.5 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে ছিল। বিএনপি ছোট ছোট কিছু ভুলে যাবে, খুব বিরোধ ভুলে যাবে নয়। 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো তখন বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক নির্মম মিথ্যার অত্যাচার হল। আপনারা কি কখনো ভেবে দেখেছেন অত্যাচার কোথায় হয়েছে? যশোর হয়েছে, বলতে পারবেন? আমার ব্রাহ্মণ হয়নি, কি ব্যবস্থা হয়নি বলেছেন? কুমির আচ্ছা, কুমির প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা নিজের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে ওইখানে আওয়ামী লীগ আর বিএনপি নির্বাচন হয়, বিএনপি ভোট পায় হচ্ছে 8,000 আর শেখ হাসিনা ভোট পায় 3.5 লাখ। হিন্দু ভোট 69%। ওইখানে মন্দির রক্ষা করতে পারে না, হিন্দুদের বাড়ি রক্ষা করতে পারে না। অর্থাৎ যে তার নিজের এলাকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, তাকে দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা চলে না, হয় না। অতীত ইতিহাসের কথা বলা হচ্ছে। এবার আসেন আমার সাথে বর্ণনে তখন পিছনের কে আবুল হাসনাত আবদুল্লাহ তোমার নাম নেই ঘোরানোর পিছনে
তাহলে নির্মমভাবে অত্যাচার হয়েছে আমাদের উপরে, নিরাপত্তা আমাদেরকে দেন নেই। তারপরে হয়েছে আমাদের কাজে সেগুলো আরো অনেক জায়গায় আছে। বিএনপি যদি 2000 টাকা ক্ষমতা আসার পরে এগুলো প্রত্যেকটি ঘটনা যদি আইনের আওতায় আনত, তাহলে আমাদের বাংলাদেশে কেউ নির্যাতন করে, হিন্দুদের উপর নির্যাতন করার সাহস এবং ক্ষমতা কারো থাকবে। আবার দেখেন 2014 বছর আমাদের ক্ষমতা ছিল, আপনারা নাসিরনগরের ঘটনা দেখেন, গ্রামকে গ্রাম ঘুরে দিয়েছে একজন মন্ত্রীর নেতৃত্বে, আমার বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার। এবার আসেন রামতে প্রত্যেকবার ঘুরে দিল, কুমিল্লায় মায়ের মন্দিরের পায়ের নিচে কোরআন শরীফের দেশে একটা ঝামেলা বলা গেল। করোনা কি সম্ভব একটা মন্দিরের ভিতরে কোরআন শরীফ মুসলিম লোক যাওয়া কোরআনের সম্ভব? কোরআনের সম্ভব। এটা ছিল রাজনৈতিক ফায়দা করার একটা প্রক্রিয়া। কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করছি, বিভিন্ন সময় প্রতিবাদ সাথে ঘটনা ঘটেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। চরম দুঃখজনক সত্য, একটি ঘটনার বিচার হয় নাই এবং প্রত্যেকটি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত। তার মানে কি? আমরা হচ্ছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের পঞ্চগড়ে গিয়েছে, ঠাকুরগাঁয়ে গিয়েছে, উনি বলেন যে হিন্দুরা বলে যে আওয়ামী লীগ বলে হিন্দুরা হচ্ছে বিয়ের দিনের পাগড়ি, অর্থাৎ বিয়ের দিনের পাগড়ি কিরকম? পাগড়িটা বিয়ের দিন খুব যত্ন করে মাথায় রাখা হয়, বিয়ের পরে ওগুলো কিন্তু অস্তিত্ব থাকে না, যার কারণে এখন পাগড়ি কেউ কিনে না, তার পাগড়ির ভিতরে তুমি সব ভালো না, কোনো দামি কিনা যাবে না, সেগুলো নিলেও ভালো না। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের দিন আমাদের খুব খবর থাকে, নির্বাচনটা শেষ হয়ে গেলে এই আওয়ামী লীগের কাছে আমাদের কোনো অস্তিত্ব থাকে না, আমরা কিচ্ছু পাই না। আপনার বললেন আমাদের আমি বলছি ম্যাডাম বক্তব্য ম্যাডাম থেকে শুরু করাম, কিচ্ছু কিন্তু পাই কোনো কিছুই পাই। এখন আসে দেশের শেখ হাসিনার নির্মম ভাবে পতন হবে। এখন বাংলাদেশে অনেকভাবে চেষ্টা করছে বাংলাদেশে আমাদের উপর নির্যাতন করার জন্য। আপনি দেখেন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব বিভিন্ন সমাজসেবক মানে সমাজসেবক সংগঠন, প্রশাসন, ইভেন জামাত ইসলাম পর্যন্ত এবছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির গির্জা ভারতের ছোট ছোট ভারতের কেন গেছে? অর্থাৎ এদেশে কাউকে রাজনীতি করতে রাজনীতি করার সুযোগ রাখতে পারে না, এই কারণে এখন একটা চিন্ময় প্রভুর আবিষ্কার হয়েছে। আপনি যারা কাউকে স্কুলে যে সভাপতি স্টেটমেন্ট দেখেছেন, উনি কি বলেছে যে চিন্ময় প্রভু আমাদের স্কুলের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা কোনো কাজে আগ্রহ ঠিক না, আমরা স্কুলের যে আপনার চালন বলতে চাই, তিনিও বলেছে 3 মাস আগে এই চিন্ময় প্রভু কৃষ্ণ দাসকে স্কুল থেকে পরিষ্কার করা হয়েছে। আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা ঘটাচ্ছে চিন্ময় প্রভু কেন? আপনি বলেন তো, আজকে এই প্রোগ্রামটা হলো, এই যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে বেশ কিছু টাকা খরচ হয়েছে না, মঞ্চ হয়েছে, মানুষগুলো আসছে, এখন চিন্ময় প্রভু রং করে দিলে 50,000 লোক আসে। এই কার্যক্রম কোথা থেকে আসে? ব্রহ্মচারী এত টাকা চাই স্বাধীনতার পর থেকে কোনো ব্রহ্মচারী আন্দোলন ঘটেনি, উনি কোথা থেকে আসলো? আপনাকে বুঝে নিতে হবে পেছনে কোনো গোষ্ঠী আছে, কোনো বিদেশি কোনো চক্র আছে। আমরা এই চক্রে হাত দিব না, পা দিব না, আমরা এদের কথা চলবো না। কারণ আপনাকে দেশে বসবাস করতে হবে, মাথা উঁচু করে বসবাস করতে হবে, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আরো ঘটনা বলি, চিন্ময় প্রভু আসলেন, ঢাকায় আসলেন, বললেন যে প্রভু আমাদের আগ্রহ একটা দাবি আছে। আমি তাকে বললাম যে আগ্রহ দাবি আছে, আমরা দুজনকে আমাদের চেয়ারের দাবি করলাম। উনি বললেন যে আগ্রহ দাবি, বললেন আপনি কে? আপনি কে? দাবি করবে হিন্দু পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক, দাবি করবে পূজা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক। আপনি কোথায় থেকে বাবা নারায়ণ হিসেবে আপনি সাধারণ হাজির হয়ে গেলেন, দেশের জনগণের কথা আপনি ভাবতেছেন আর কেউ কিছু ভালো না। সেটা দিন 17 বছর ক্ষমতা ছিল, আপনারা কেমন রাস্তায় নামলেন? তখন তো আপনারা কোনো কথা বলেন নেই। এইভাবে বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের কিন্তু মানে বোঝানোর চেষ্টা করলে আপনারা বুঝবেন না, কাউকে বোঝার চেষ্টা চিন্ময় প্রভুকে নিয়ে আমরা বোঝানোর বিষয়ে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ হলো। উনি বললেন
যে আমি তো এই কথাই বলছি, আমার 31 নভেম্বর আমি কথা বলে দিয়েছি, আপনি কেন কিভাবে আসছেন, আপনি আপনাদের আমরা চিনি না। তারপরে যে প্রভু তো সব মিষ্টি মিষ্টি করে কথা বলে দিত, প্রভু বাংলাদেশে এতগুলো কমিশন গুলো, একটা সংখ্যালঘু কমিশন গুলো না, কে কথা বলা কেন রানাদাস হয় নাই, কেন আপনারা আমাদের রাজপথে নামাজ নেয়, এখন কেন বলছেন? আমাদের নেতা তারা রহমান বললো যে আপনি আমাদের 31 দফাটা পরে, উনি এভাবে 31 দফা করলেন, পরে বললেন যে প্রভু ঠিক আছে, উনি বললো যে আর আমি কোনো প্রোগ্রাম করলাম, হঠাৎ করে রংপুরে প্রোগ্রাম। যখন অ্যারেস্টের বিষয় আসছে, রবীন্দ্র মামলা হয়েছে, আমরা প্রশাসনকে বলছি যেটা হয়ে গেছে তাকে মানে মামলায় হ্যারাসমেন্ট রাখা হয়, যে হ্যারাসমেন্ট উনি হননি, ওনার মামলায় যে বাদী হয়েছিল তাকে নির্মিত থেকে বহিষ্কার করছে, আপনারা জানেন তাকে কিন্তু নির্মিত থেকে বহিষ্কার। উনি আমার ঢাকায় এসে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করেছে, অর্থাৎ এই দেশটাকে নিয়ে, বাংলাদেশের দেশটাকে নিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ব্যক্তি, অর্থাৎ একটি রাজনৈতিক দলে যখন রাজনৈতিক করার কোনো প্ল্যাটফর্ম থাকে, যখন রাজনীতি করার কোনো প্ল্যাটফর্ম থাকে না, জনগণের সাথে কোনো সংশ্লিষ্টতা থাকে না, জনগণের কাছে যাওয়ার মতো তাদের কোনো বিষয় থাকে না, তখন জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করে দেশে নতুনভাবে রাজনীতি প্রতিষ্ঠিত করার একটা কাজ করা গিয়ে, এটা কিন্তু রাজনীতির একটা অংশ। এটা বাংলাদেশেও আছে, ভারতেও আছে, প্রত্যেকটা দেশেই আছে। অর্থাৎ আমরা তো ভালো থাকবো, এই জন্য আমাদের তারা গ্রহণ করেছে 31 দফায় চমৎকার একটি কথা বলেছে, উনি বলেছে প্রতিহিংসা পরিষদের রাজনীতি উপেক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটু অংশগ্রহণ বৈষম্যমূলক একটু রেইমোনেশন প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ রেইমোনেশন বলতে আমরা কি বোঝাই? শান্তি গ্রহণ। অর্থাৎ আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র ব্যবস্থা হবে, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার পাবে। এটি হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষণা। আমরা বক্তব্য বিদায় করব না, আপনারা শুনতে থাকবেন, ভালো থাকবেন, এই কথা মনে রাখবেন। এই দেশটা কিন্তু আমাদের, ইন্ডিয়া থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না। বাংলাদেশের বহু চলে যাচ্ছে ইন্ডিয়া থেকে চটপটি আছে। আমার বাড়ি কিন্তু রাহুল ভাইয়া 45 মিনিট পরে যে আসামরা পোশাক আগরতলা একটা 45 মিনিট লাগে আমি দেখেছি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, এদেশে আমরা সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে হবে। এইভাবে আগামী দিনে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ধন্যবাদ। তরুণ বাবুর আগমন, শুভেচ্ছা, স্বাগত। যশোরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, যশোরবাসীর পক্ষ থেকে তরুণ বাবুর আগমন, তরুণদা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা আমাদের এই সম্মেলনে তার মূল্যবান সময়তে আসার জন্য তরুণদাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি তার বক্তব্যটা অশেষ থেকে গেল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন বোর্ডের নবনির্বাচিত সদস্য, যশোর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, যশোরের প্রখ্যাত আইনজীবী, আমাদের বড় স্নেহ সদর বাবু দেবাশিস দাস অ্যাডভোকেট, মন্ত্রিপৃষ্ঠ কল্যাণ ফ্রন্ট, জাতীয় কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় তরুণদের সহ মন্ত্রিপৃষ্ঠ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে বসে কর্মী সম্মেলনগত ভাই বোনেরা, সবার প্রতি আমার শুভেচ্ছা। জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমাদের প্রধান বক্তার বক্তব্যের পরে আর খুব বেশি কিছু বলার থাকে না। আমি প্রথমেই ধন্যবাদ দিই এরকম একটি আয়োজন সঠিক সময় করবার জন্য কল্যাণ ফ্রন্টের যশোর জেলার নেতৃবৃন্দকে এবং ঢাকা থেকে যারা এসেছেন, আশুগঞ্জ জেলা থেকে, তার একটি সফল করবার জন্য জয়িতাকে উদ্যোগ নিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি এটুকু বলবো, আপনারা যদি বলেছেন রাষ্ট্রসভা,
এই রাষ্ট্র বিনির্মাণে আমাদের প্রত্যেকের একটি অবদান আছে। আমরা লড়াই করেছিলাম, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলেই। আজকে যারা কিছু ব্যক্তি থাকে সব দেশে বিভাজনের মধ্যে দিয়ে, জাতিগত বিনষ্টের মধ্যে দিয়ে যারা নিজেদের ফায়দাটা লুটতে চায়। তো সেরকমও ছিল, যেমন মোটা দাগে বলা হতো যে যুদ্ধের সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা সবচেয়ে নির্যাতিত হয়েছে এবং তাদেরকে নির্যাতিত শুধু একটি সম্প্রদায় না, এখানে যারা ছিলেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সেটি ওই বাহিনী তাদের নির্যাতিত এই দেশের তাদের দোষরদের হাতে নির্যাত। সেখানে শুধুমাত্র ধর্মীয় সম্প্রদায় হয়নি। যেমন একটি ছোট্ট কথা বলি, আমাদের আমি সিটি কলেজে অধ্যাপনা করেছি, আমার প্রিন্সিপাল ছিলেন বাবু নিত্যরঞ্জন কাপুরিয়া নড়াইল। উনি বলেছিলেন যে আমরা কলকাতায় গিয়েছিলাম, থাকতে পারিনি, আমার আত্মীয়দের কাছে সেরকম শুনিয়ে পাইনি আপ্যায়ন, সে কারণে ফিরে এসে নড়াইলে ছিলাম, ওখানকার মুসলমানরা আমাদেরকে পাহারা দিয়ে রেখেছিল, স্যার আমাকে বলেছিল। তো এই দেশ আমরা মনে করি নতুন করে তকমা লাগানোর দরকার নেই বারবার যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেখুন এই যশোরে আমরা যারা গরিব সায় আমরা মানত করি, কেন হিন্দু সকলেই যায়, এখানে বিভাজন করি না। বাগেরহাটে যখন আমরা সকলেই যাই, বাড়ির প্রস্তাবিতে কিংবা আজমির শরীফে, এখানে বহু হিন্দু সম্প্রদায় আমি জানি তারা আজমির শরীফে যান, কেন যায়? এই অসাম্প্রদায়িকতা আমাদের বৈচিত্র্য, ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে দিয়ে বিভিন্ন সংস্কার লোক যারা আছেন কিংবা আমরা তারা সংখ্যা পুরো এখানে এই বৈচিত্র্যে আমাদের এই জাতীয়তাবাদী দল এটি করে যে বিভিন্ন যে গোষ্ঠী আছে আমাদের জাতি গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীর মধ্যে একটি ঐক্যমত তৈরি হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদ। সেই দেশ যেমন প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করেছিলাম, তেমনি দেশকে সকলের বসবাসের উপযোগী করবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আজকে দীর্ঘ 17টি বছর একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি, প্রত্যেকেই কম বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সবচেয়ে বড় কথা আমার নেতাদের কি বলছেন, আপনি তাকে ভোট দেবেন, তাকে পছন্দ করবেন, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় কি আপনার মত প্রকাশের অধিকারকে রক্ষা করবার জন্য আমি আমার সর্বতভাবে চেষ্টা করব, যাতে আপনার মত প্রকাশের অধিকার থাকে, আপনার পছন্দ মতো জায়গায় আপনার অধিকারটা প্রয়োগ করবার ভোটটা দিতে পারেন এবং সেই সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে যারা নির্বাচিত হবেন তারাই দেশবাসী ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করবেন। আমি আপনাদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বলতে, আপনারা অনেক বলেছেন আমরা কি করেছি, আপনারা বলবেন। আমরা যেটা মনে করি একটি রাজনৈতিক দলের দায়বদ্ধতা থেকে, আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে, যদি বলেন ধর্মীয় সম্প্রদায়, সেখান থেকে আমরা মনে করি মানুষের কল্যাণের জন্য আমরা আছি। যেটি দীপক বলেছে যখন আজাম বলে কল্যাণের জন্য, কল্যাণ কামনা, বিশ্বের শান্তি কল্যাণ কামনা, যেমন আমাদের ধর্ম কাজ করতে বিভিন্ন ধর্ম সম্প্রদায় তারা সেই জন্য। অতএব এই দেশকে আজকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমাদের মনে রাখতে হবে তারা দেশের ভালো চান না। কারণ এই এত ঘটনা তরুণদের বলেছেন, আমি বলি রান্নাদার তো অনেক কথা বলেন, যখন বেনজিরে 501 একর জমি অন্যায় ভাবে হিন্দুদের নিয়ে দিয়ে রিসোর্ট বানিয়েছিল, ওই তিনি তো ফেরত নেওয়ার কথা বলেন নাই, তারা তো ক্ষমতায় ছিলেন, তারা নিজেদের আখের বোঝান আম জনতার নয়। এমনি সব ধর্মেই থাকে, শুধু হিন্দু ধর্মের তা নয়, কিছু লোক থাকে। সুতরাং আরেকটি বিষয়, আমার দেশে আমি মাথা উঁচু করে থাকবো, অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে খবরদারি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেউ পারবে না। যেমন ভারত থেকে পারবে না, তেমনি ইরান থেকে পারবে না। আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেই জন্য আজকে অত্যন্ত প্রয়োজন একটি জাতীয় ঐক্য তৈরি করা। আজকে জাতীয় ঐক্যের পরে সমস্ত বিভাজনকে নস্যা করে দিয়ে যাদের একটি অসৎ উদ্দেশ্য আছে এই দেশকে কবজা করবার, মনে রাখতে হবে দেশকে কবজা করবার তারা একটি সুযোগ তৈরি করার চেষ্টা করবে। আমরা লড়াই করেছি, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, সুতরাং এই লড়াইয়ে আমরা অব্যাহত থাকবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্য বাজারে আমরা সকলে মিলে এক হয়ে চেষ্টা করবো এবং নিশ্চয়ই আমরা সফল হবে। বাংলাদেশ টিকে থাকবে,
আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমাদের সাথে আশা করি এই সরকারে আপনারা আমাদের শরীর হবে। উপস্থিত মন্ডলী, আমরা প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি।